সিরাত কিছু বলতে যায়, ততক্ষণে রওনাক তার ঠোঁট দ্বারা কথা আটকে দেয়। রাত যত গভীর হয়, বেসামাল পুরুষটির উন্মাদনা বৃদ্ধি পায়। দীর্ঘশ্বাস, ঘাম, গোঙানির আওয়াজে ঘর মুখরিত। সিরাতের চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। লোকটা নমনীয় হবে বললেও তাকে এক চুলও ছাড় দেয়নি। কিছু বলতেও পারছে না, না পারছে সইতে। একটা সময় পর পুরুষ দেহটি ক্লান্তি নেমে আসে। ঘাম মিশ্রিত শরীরটা মিশিয়ে দেয় নারী দেহের সাথে। মাথাটা বুকে রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। নিজেকে একটু সামলে নীরবতা ভাঙে হাঁপিয়ে ওঠা গলায় বলে, সরি পাখি, 7 বছর পর তো, তাই। অসভ্য লোক, শোন আপনি নিজে বালিশে গিয়ে ঘুমান। বিবাহিত পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো এটা। বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না। ভাষণ শেষ হলে সরবেন আপনি। হুম, শিমুল তোলার ওই বালিশের চেয়েও নরম তো এই বালিশটা। আরে ভাই, ওয়াশরুমে যাব আমি। এত কিছুর পরেও তোমার আমাকে ভাই মনে হয়? কি করলাম সারা রাত এত পরিশ্রম করে? সব পরিশ্রম তো মাটি করে দিলে। আপনি তো চরম লেভেলের নষ্ট একটা পুরুষ। এতদিন তো বেশ ভালো ভাবতাম আমি আপনাকে। এটা তোমার ভুল যে তুমি আমাকে ভালো ভেবেছ। আমি বড় বড়ই নষ্ট। এতদিন মৌখিকভাবে বোঝনি, তাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আজ। অসভ্য কোথাকার। সে রওনাককে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সে তড়িঘড়ি করে উঠে বসে পড়ে। তার রাতে পরা থ্রি পিসটার ওড়না, যা বুক থেকে হাঁটু পর্যন্ত জড়ানো। বিছানা থেকে এক পা নিচে নামিয়ে ফ্লোরে স্পর্শ করে দাঁড়াতেই শরীর ব্যথায় নীল হয়ে আসে। ধপ করে আবারও বিছানায় বসে পড়ে। রাগে দুঃখে তার চোখে পানি চলে আসে। উল্টো ঘুরে শুয়ে থাকা রওনাক এবার তার দিকে ফিরে তাকায়। সিরাতের এরূপ অবস্থা দেখে তার যেমন মায়া হয়, তেমন হাসিও পায়। কিন্তু এখন যদি সে হাসে তবে তার আর রক্ষে থাকবে না। তাই হাসি চেপে উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত তার উপস্থিতি টের পায়, তবুও নড়ে না। রওনাক এগিয়ে তার কোমর আঁকড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, সরি পাখি, বুঝতে পারিনি এত কষ্ট হবে তোমার। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। চলো, তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। সিরাত রেগেমেগে ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, থাক, মেলা উপকার করছেন, আর দরকার নেই। শুরুতে তো কত ভালো ভালো কথা, আমি একটুও কষ্ট দিব না, নমনীয় থাকবো। তা এই আপনার নমনীয়তার সিঁড়ি। এখন সরি না। হ্যাঁ, কোথায় গেছে সেসব কথা, ভালো ভালো কথাগুলো? রওনাক ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলে, মুরগি ধরার আগে সব শিয়ালই ভালো ভালো কথা বলে। তুমি বোকা তাই বোঝনি। এ কি বিড়বিড় করেন? যা বলার জোরে বলেন। জোরে বলি আর তুমি বাড়ি মাথায় ওঠাও। আমার একটা সম্মান আছে বাড়িতে। হাহ, সম্মান সে তো কম্বলের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে। আগে ঘরের সম্মান বাঁচান, তারপর বাড়ির সম্মানের কথা চিন্তা করবেন। আর নেক্সট কখনো না, আপনি কালি ঢাকা ফিরবেন, আমি যাব না আপনার সাথে। তার কথা শেষ করে সে কোনো মতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে রওনাক হাঁ হয়ে চেয়ে আছে তার যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, কি বলে গেল ওই দুই আঙুলে মেয়ে? তার কথায় কিছু আন্দাজ করতে পেরেই কম্বলের দিকে তাকায়। অমনি চেহারা আতঙ্কে ছেড়ে যায়। তার যেন মাথায় হাত। যা করেছে ঘোরের মাঝে করেছে, তাই বলে এভাবে খোলামেলাভাবে সামনে থাকার মতো এত নির্লজ্জ এখনও সে হয়ে উঠতে পারেনি। পরদিন সকালে রওনাফের ঘুম একটু দেরিতেই ভাঙে। সে পাশ ফিরে দেখে সিরাত গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা তার মলিন। একটু মায়া হয় তার। যতই হোক, তার তুলনায় মেয়েটা অনেকটাই ছোট। একটু নমনীয় হলে ক্ষতি কী ছিল? কিন্তু সে সময় কি আর সেসব কথা মাথায় ছিল? সে ফ্রেশ হয়ে নিঃশব্দে ঘর থেকে দরজা চাপিয়ে বেরিয়ে আসে। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। বসার ঘরে আজমল, মুনোয়ারা, ইশতিয়াক, রমিম বসে চা খাচ্ছে। সেও এগিয়ে গিয়ে বসে সেখানে। রাবেয়া তার দিকে এক কাপ চা এগিয়ে দেয়। রাবেয়ার স্বামী আসতে পারেনি, একটা কাজে আটকে গেছে সে। রওনাককে দেখে আজমল সিকদার বলেন, আজ এত বেলা করে উঠলে যে, শরীর ঠিক আছে? না আব্বু, শরীর ঠিক আছে।
রাতে মেশকাতে শরীরটা একটু খারাপ হয়েছে, তাই রাতে ঘুম হয়নি। সিরাতের শরীর এখন কেমন? কি হয়েছে ওর? মাথা ব্যথা উঠেছিল, এখন মোটামুটি ভালো। শেষ রাতে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। তাহলে আর ওকে জাগানোর দরকার নেই। সকালের খাওয়া দাওয়া শেষে মনোয়ারা সাহেব তার পরিবার নিয়ে চলে যান। যাওয়ার আগে প্রত্যেককে সারার সাথে দেখা করে যায়। সব শেষে আসে মাশরাফির পালা। সে সারার কাছে এগিয়ে আসে। সারা সোফায় বসে ইশতিয়াক সিকদারের পাশে হুইল চেয়ারে বসে আছে। সকাল সকাল আতিয়া এসে তাকে বাইরে নিয়ে আসে। মাশরাফি এগিয়ে গিয়ে সারার সামনে হাঁটু গেড়ে বসে, এক হাত ধরে বলে, যাচ্ছি, আবার কবে আসি ঠিক নেই। তুই পারলে যাস, বা যদি কখনো যেতে মন চায় আমাকে কল করিস, আমি এসে নিয়ে যাব। এখন তো তোর সুখী নেই, কার জন্যই বা যাবি তুই? তুইও যাস, আম্মু আব্বু সবার ভালো লাগবে। সারা তার দিকে তাকিয়ে বলে, কিভাবে যাব আমি? আমি তো হাঁটতেই পারি না। মাশরাফি হাত একটু চাপ প্রয়োগ করে বলে, ভাইয়া আসি তো, যখন ইচ্ছে হলে বলবি, যখন বাইরে যেতে ইচ্ছে করবে শুধু একটা কল করবি, ব্যাস আমি হাজির হয়ে যাব। সারা মুখটা বেশ উজ্জ্বল দেখা যায়। সে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানান, মানে সে যেতে চায়, কলও করবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ওষুধগুলো সময় মতো খাবি। ওষুধ না খেলে সুস্থ হবি কিভাবে? তোর সুস্থতার উপর নির্ভর করছে আমার স্বস্তি, আমার শান্তি। সারা সুস্থ হয়ে উঠলে কিছুটা হলেও বোঝা হালকা হবে। সারা মাথা নেড়ে সাই জানায়। মাশরাফি তার হাত ছেড়ে উঠে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে স্থান ত্যাগ করে। পাশে বসা ইশতিয়াক সব দেখে তার সব কথা শোনে, ভাবে হাসি খুশি ছেলেটা কিভাবে ভেঙে গেছে। মনে মনে দোয়া করলেও ভুল না তার জন্য। সিরাতের ঘুম ভাঙে 10টার দিকে। আশেপাশে চোখ বোলায়, নজরে আসে সোফায় বসা নাহিলকে, যে তার ফোনে কিছু একটা করছে। সিরাত এক ঝটকায় বিছানা ছাড়ে। শরীরটা এখন আগের চেয়ে বেশ ভালো। সে এগিয়ে যায় সোফার দিকে, ছো মেরে নাহিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নাহিল আতঙ্কিত হয়ে উপর দিকে তাকায়, নজরে পড়ে সিরাতকে। সিরাত রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুমি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে ফোনের লক খুলেছো? কাল রাতেও ফোন নিয়েছো, রাত জেগে ফোন দেখেছো, এগুলো বলবো তোমার বাবাকে? নাহিল বেশ ভয় পেয়ে যায়, বলে, প্লিজ বাবাকে বলো না। এমন করবো না। কাল আমি ফোন নিইনি তো, ইনাম নিয়েছে। তারপর আমাকে পাঠিয়েছিল তোমার কাছে ফোনের লক খুলতে। তাই বলে তুমি ঘুমের সুযোগ নেবে? এটাকে কি বলে জানো? চুরি বলে এটাকে। কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরাকে চুরি বলে। সেটা হোক বাবা মায়ের বা বাইরের কারো। তুমি ওদের সাথে থেকে থেকে এইসব শিখছো, তাই না? থলি আর হবে না, প্লিজ বাবাকে বলো না। বাবা খুব বকবে আমাকে। তুমি কাজটাই করেছো বকা খাওয়ার মতো। আর ওরা বললেই তোমার ফোনের লক খুলতে আসতে হবে কেন? ওরা যদি বলে অন্য কারো কোনো জিনিস নিয়ে আসতে, তখন তুমি এনে দিবে সেটা? নাহিল দুদিকে মাথা নাড়ে, মানে সে করবে না। নাহিল এগিয়ে এসে সিরাতকে কোমর জড়িয়ে ধরে কোমরে থুতনি ঠেকায়, মাথা উঁচু করে সিরাতের মুখের দিকে তাকিয়ে বলে, প্লিজ বলো না। আমি আর কখনো ওদের কথা শুনবো না। তোমার লোককে ছেলে হয়ে থাকবো, তুমি যা বলবে সব শুনবো, কোনো দুষ্টুমি করবো না। তোমার আর আমার পেছনে ছোটাছুটি করতে হবে না। তোমার একবার বলাতেই থপ করবো। প্লিজ তবু বাবাকে বলো না, বলবে না তো? সিরাত একটু অবাক হয়। রওনাব ছাড়া কারো কাছেই এভাবে স্বীকারোক্তি দেয় না। রওনাব ছাড়া এভাবে কারো কোমর জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করে না। তার মনে একরাশ ভালো লাগা ছেড়ে যায়। ছেলের এমন স্বীকারোক্তি দেখে তার মন নরম হয়ে যায়, বলে, ঠিক আছে, এবারের মতো ছাড়। এরপর আর এমন কিছু করলে বাবাকে বলে মার খাওয়াবো, মনে থাকবে? নাহিল উপর নিচু মাথা নাড়ে, মনে থাকবে তার। সে সিরাতকে ঝুঁকতে বলে, সিরাত তার দিকে ঝোঁকে। নাহিল টুপ করে দুগালে দুইটা চুমু খেয়ে দৌড় দেয়। সিরাত তার কাণ্ডে একটু শব্দ করেই হাসে। এমন সময় রওনাব ঘরে ঢোকে। ছেলেকে দৌড়ে যেতে দেখে সে একটু ভুরু কুঁচকে তাকায়। ছেলে তাকে দেখেও ব্রেক করে না, এতে এতই গতিতে ছুটে চলে। ভেতরে ঢুকে সিরাতকে হাসতে দেখে বলে, এত হাসির কারণ? তোমার ছেলেকে দেখলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কি ব্যাপার? সিক্রেট, আপনাকে বলা যাবে না।
রওনাক এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের পেছন থেকে দুহাত জড়িয়ে ধরে বলে। কি এমন সিক্রেট যা আমাকে বলা যাবে না? সিরাত রওনাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে। আপনি আর আপনার ছেলে দুজনেই সুবিধাবাদী, সুযোগ বুঝে কথা আদায় করে নিতে পারেন। এক প্রকার খোঁচা দিল তাকে কাল রাতের ঘটনা নিয়ে। রওনাক আরও একটু চাপ প্রয়োগ করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে। কোনো কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে না? হ্যাঁ, জানি রান অফ শিকদার কোম্পানির প্রোডাক্ট। ছাড়েন, সারাদিন গায়ে পড়ার ধান্দায় থাকেন আপনি। রওনাক ঘাড়ে একটা কামড় বসিয়ে তাকে ছেড়ে দিয়ে বলে। শুধু সারা দিন না, সারা রাতও আছে। এটা বলো না কেন? সীমা ছাড়া অসভ্য তাকেই বলে যাকে রান অফ শিকদার বলে। সীমা ছাড়া বেয়াদব তাকেই বলে যাকে মিশকাত শিকদার বলে। বেয়াদব মহিলা কোথাকার। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখানি তোমাকে? না শিখিনি আব্বু, ওই বইটা কিনে দেইনি। রওনাক আর কথা বাড়ায় না। এই বাচাল মেয়ের সাথে যত কথা বলে পারবে না সে। শেষে দেখা যাবে সোজা সম্মান হাত দিয়ে বসবে। তাই সে বিছানার পাশে ডয়ার থেকে 2 পাতা ঔষধ এনে সিরাতের হাতে দেয়। সিরাত একটা পাতা নিয়ে অন্যটা ফিরিয়ে দিয়ে বলে। রওনাক ভুলে বসেছিল সিরাতের অক্ষমতার কথা। সে মনে মনে নিজেকেই গালি দেয়। সকালে তাড়াহুড়ো করে ঔষধ এনেছে সে, তখন খেয়াল ছিল না তার। অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললো। সরি, মনে ছিল না। সমস্যা নেই, এরপর থেকে খেয়াল রাখবেন। সিরাত ঔষধের পাতা টেবিলের উপর রেখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। মিথিলা চুলায় তরকারি বসিয়েছে। এমন সময় রান্নাঘরে সিরাত এসে হাজির হয়। তাকে দেখে মিথিলা বলে। কিছু কি লাগবে বড় যা? সিরাত তার সম্বোধন একটু বিরক্ত হয়, তবুও বলে। একটু আধা চা করতে এসেছিলাম, কিন্তু তুমি তো রান্না করছো। এখনই করতে হবে? মানে রান্না শেষ করে করলে হবে না? আর এই অবেলায় চা খাবে? একটু ঠান্ডা লেগেছে, গলায়ও ব্যথা করছে তাই। আচ্ছা তুমি রান্না করো তাহলে, রান্না শেষে ডেকে দিও আমায়, আমি করে নিব। হ্যাঁ আচ্ছা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি রান্না শেষে চা করে দিয়ে আসবো। আচ্ছা। সিরাত রান্নাঘর ত্যাগ করে সকাল থেকে শুয়ে থেকে শরীর ম্যাচ করছে, তাই ঘরে গেল না। সে চলে গেল সারার কাছে। সারাকে সায়রা বেগম খাইয়ে দিচ্ছে। সারা বোনকে দেখে ভিতরে এসে পাশে বসতে বলে সিরাত গিয়ে তার পাশে বিছানায় উঠে বসে। আমি ওকে এখন খাওয়াচ্ছো? সকালের ওষুধগুলো কখন খাবে ও? সকাল থেকে জোর করছি, বলে বমি আসে, খেতে ইচ্ছা করে না। এই তুই কি সকালের ওষুধ দুপুরে খাবি? এরকম করলে সুস্থ হবি তুই? আমি কি করব, খেতেই ইচ্ছে করে না। মিনমিন করে বলে। তা খেতে মন চাইবে কেন? সারাদিন যদি হাবিজাবি চিপস চকলেট এগুলো খেয়ে বেড়াস তাহলে ভাত তরকারি কিভাবে যাবে পেটে? তুমি খাও না? তোমার তোষকের নিচে প্যাকেটগুলো ভূতে এসে রেখে গেছে। আম্মু জানো না তুমি ওই ইয়াস ইনানকে দিয়ে এগুলো আনায়? জানে যে বড় কাউকে বলে এনে দেবে না, ওইগুলোকেই ভাগ দেয়, সেই লোভে ওরাও এনে দেয়। তুই এই কাজ করে বেড়াস, তাই জন্যই তো ভাত তরকারি ভালো লাগে না। তিনজনের মাঝে বেশ কিছুক্ষণ আলাপ চলে। পুরোটাই ছিল সারাকে নিয়ে। সায়রা বেগম আগের মতো আর সিরাতের সাথে রাগারাগি করে না, কথা বলে মোটামুটি। তবে তার পুরোটা জুড়েই থাকে ছোট্ট মেয়ে সারা। সিরাত নিজের ঘরে বসে ফোন দেখছে আর চা খাচ্ছে। ফোনে মূলত বন্ধুদের সাথে কথা বলছে। সামনেই পরীক্ষা, তা নিয়ে আলোচনা হচ্ছে। এর মাঝেই ঘরে প্রবেশ করে রওনাক, হাতে তার খাবারের থালা। সে এগিয়ে গিয়ে সোফায় বসে সিরাতের সামনের টেবিলে খাবারের প্লেট রেখে সেও পাশে বসে। বেলা বাজে 11টা। সকালের নাস্তাটাও করনি, তার উপর খালি পেটে খাচ্ছ কেন? সিরাত দৃষ্টি ফোনে রেখেই বলে। গলা ব্যথা করছে তাই খাচ্ছি। খাবার এনেছে, চা শেষ করে দ্রুত খেয়ে নাও। রেখে যান, পরে খেয়ে নিব। পরে আর কখন? দুপুরে? বললাম তো পরে খাবো। রওনাক উঠে চলে যায়। সিরাত আবারও ফোনে নজর দেয়। কিছু সময় বাদে রওনাক আবারও আসে। এসে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাখতে শুরু করে। মেখে লোকমা তৈরি করে সিরাতের মুখের সামনে ধরে। সিরাত রওনাকের দিকে তাকিয়ে বলে। বললাম তো পরে খাবো। এখনই খাবে? সবকিছুতে কেন এত জোর খাটান? নিজের জেদটা অন্যের উপর চাপিয়ে দিতে মজা পান আপনি?
রওনাফের চোখ লাল হয়ে ওঠে, চোয়াল শক্ত করে এক হাত দিয়ে সিরাতের মুখ চেপে ধরে গালে খাবার পুড়ে দেয়। সিরাত চেঁচিয়ে ওঠে। আপনি কিন্তু বেশি বেশি করছেন, সবসময় গায়ের জোর দেখাবেন না। গায়ের জোর দেখাতে চাইও না, তুমি বাধ্য করো আমাকে। রাগ যদি আমার উপর থাকে সেটা আমার উপরেই দেখাও, খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ? খাবো না আমি, আর জোর করলে আমি কিন্তু প্লেট ছুঁড়ে ফেলবো। রওনাফের এবার রাগ উঠে যায়। এই মেয়ে, গলা নিচে নামাও, বাড়িতে আরো লোকজন আছে। আর প্লেটে হাত দিয়ে দেখো, এক চরে দাঁত ফেলে দেব। সিরাত দাঁতে দাঁত চেপে বলে। হ্যাঁ, এখন তো চড়াবেনই, নিজের কাজ শেষ না, এখন তো চড় মারবেন। তখন তো জান সোনা কলিজা ছাড়া মুখ দিয়ে আর কিছুই বের হচ্ছিল না। রওনাফ তার কথায় বেজায় বিরক্ত হয়। তুমি এখনো আমার জান কলিজা সরে আছো, কিন্তু যেভাবে সেধে পরে ঝগড়া করতে আসছো তাতে নিশ্চয়ই তুমি দু একটা চড় খাবে। সিরাত বিষয়ের তুঙ্গে চলে যায়, বলে। আপনি মারবেন আমায়? মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবেই, কথা না বাড়িয়ে চুপচাপ খাও। সিরাত তার কথার পিঠে কিছু বলতে চায়, তবে রওনাফ জোর করে মুখে খাবার পুড়ে দেওয়ায় আর কিছু বলতে পারে না। খাওয়া শেষ করে রওনাফ সিরাতের হাতে একটা ঔষধ ধরিয়ে দেয়। সিরাত পূর্বের ন্যায় ঘাড় তেরামো করে তাকে জোরপূর্বক ঔষধ খাইয়ে দেয়। এটার কোনো দরকার ছিল না। এটা পেইন কিলার, ওটা ফেলে দিয়েছে। সিরাত ঔষধ খেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার মনে হয়তো একটু ভার হয়েছে। রওনাফ সিরাতকে টেনে তার উড়ুর উপর বসিয়ে দেয়। সিরাত জোর করে উঠতে চায়, রওনাফ দু হাত চেপে ধরে বসিয়ে রাখে। একটা সময় সিরাতও হাল ছেড়ে দেয়। একটা সময় সিরাত তার বুকে মাথা এলিয়ে দেয়। এমন করলে কিভাবে হবে বলো? কি করেছি আমি? আপনার স্বামী স্ত্রী শোনা, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাই না? একটা সম্পর্কে শুধুমাত্র একটা ছেলে মেয়ে বা তার পরিবারের সম্মতিতে হয় না, একটা সম্পর্ক তৈরি হয় সৃষ্টিকর্তার হুকুমে। তেমনই আমাদের সম্পর্কটাও সৃষ্টিকর্তার হুকুমই হয়েছে। আমি চাইনি এমন হালাল একটা সম্পর্ক হেলায় নষ্ট করতে, তাই আমি প্রতিদিনই এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছি। কিন্তু তুমি যদি এক পাও না আগাও তবে আমাকে তো পিছিয়ে যেতে হবে। এরপর কি হবে? সম্পর্কটা ভেঙে যাবে। রওনাফ একটু থামে, সিরাতের মাথায় মুখ ঠেকিয়ে বলে। একটা প্রশ্ন করব, উত্তরটাও মন ও মস্তিষ্ক থেকেই দিতে হবে। সিরাত উপর নিচ মাথা নাড়ে। তুমি কি চাও এই সম্পর্কটা থাকুক নাকি ভেঙে দিতে চাও? যা বলো মন থেকে, কোনো জোর জুলুম নেই এতে, বলো। সিরাত কিছু বলে না। এমন কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হবে তা কখনো আন্দাজ করেনি। সিরাতকে চুপ থাকতে দেখে বলে। কি হলো বলো? এই যে এতগুলো দিন একসাথে কাটিয়েছ, এতে কি আমার আমার সন্তান বা এই সংসারটার প্রতি একটু মায়া হয়নি? চুপ করে থাকবে না। তোমার চুপ থাকাকে আমি কি ধরে নেব যে তুমি চাও না সম্পর্কটা রাখতে? ভেঙে দেবে কি তাহলে? তো যা বলবে তাই হবে। সিরাতের কলিজায় মোচড় দিয়ে ওঠে। সে দুহাত তুলে রওনাফের পিঠ আঁকড়ে ধরে আরো মিশে যায় তার বুকে। রওনাফ তাকে চেপে ধরে বুকের মাঝে। সিরাত এবার নীরবতা ভাঙে। সে বলে। আমি চাই না এই সম্পর্কটা ভেঙে যাক, তবু কোথাও এসে আমাকে আটকে দেয়। আমি সহজ হতে পারছি না। আপনার মতো করে কেউ বোঝে না আমাকে, আপনার মতো করে কেউ কখনো এতটা গুরুত্ব দেয়নি আমাকে। যেভাবে আগলে রাখেন, যেভাবে আমার সব কথার গুরুত্ব দেন, এই যাবৎকাল কেউ করেনি এটা। তাই তো আপনার কাছে এসে সব বাচ্চা আর ভুলগুলো করে বসি আমি। সবাই বলে আমি খুব বুঝদার, খুব শক্ত একটা মেয়ে, কিন্তু বিশ্বাস করুন আমি একটুও বুঝদার না, একটু শক্ত না। আমি কিচ্ছু বুঝি না, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু না। কে ভালো কে মন্দ কিছু জানি না আমি। রওনাফ সিরাতের মুখটা উঁচু করে ধরে, কপালের মাঝে রুক্ষ অধৈর্যরা গভীরভাবে ছুঁয়ে দেয়। সিরাত চোখ বুজে নেয়। তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। সিরাত সেভাবেই বলে। কাল রাতে যখন আপনি 7 বছর কথাটা উল্লেখ করলেন, এক নিমিষেই ভেতরে তৈরি হওয়া সব ভালো লাগাটুকু হারিয়ে যায়। মনে পড়ে যায় আমার পূর্বেও কোনো নারী আপনার খুব কাছে ছিল। 7 বছর পূর্বে আপনি সেই নারীতেই মেতেছিলেন। খুব কষ্ট পেয়েছিলাম আমি তখন, হয়তো ভালোবাসতে পারিনি, তবে স্বামী তো। রওনাফ যেন একটু অবাক হয়। তার বলা সে কথাটা সে অত কিছু ভেবে বলেনি। তার এই ছোট্ট কথাটা যে সিরাতকে এভাবে আঘাত করবে সে বুঝতে পারেনি। সিরাত আবারও বলতে শুরু করে। মনে আছে কদিন আগে আপনি আমায় বলেছিলেন না যে বাঙালি নারীরা স্বামীকে নিয়ে হিংসে করে? কাল আমার মধ্যে সেই হিংসাটাই জেগেছিল।
নিজের এমন অনুভূতি দেখে আমি নিজেও অবাক হই জানেন। আমি জানি এটা নিছক একটা বোকামো, কিন্তু আমি কি করব, নারী মন তো। এরপর যখন ঔষধের দুটো পাতা দিলেন, তখন নিজের অক্ষমতার কথাটা নতুন করে স্মরণ হলো আমার। এতদিনই ভুলেই বসেছিলাম আমি এই কথাটা। এসবের জন্যই না চাইতেও আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। আপনার এসবে কোনো দোষ ছিল না। সরি, যা যা বলছি সবকিছুর জন্য। রৌনক তার কপালে ঠোঁট ঠেকিয়ে বলে, আমি সরি শোনা, আমি এত কিছু ভেবে কথা বলিনি। কিভাবে কিভাবে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। সিরাত মাথাটা সরিয়ে এনে বলে, বাদ দিন এখন এইসব কথা। আমি কাল একটু বাইরে যেতে চাই, ওরা সবাই আসবে, ওদের সাথে একটু দেখা করব। আপনি অনুমতি না দিলে আম্মু বের হতেই দিবে না। কোথায় যাবে? তেমন কোথাও না, কলেজের কাছে একটা ক্যাফে আছে না, ওখানে। আপনি কিন্তু না করবেন না, আগেও একদিন আপনার জন্য যেতে পারিনি। রৌনক সিরাতকে পুনরায় টেনে এনে বলে, যাবে, তবে একটা শর্ত আছে। যদি মানতে পারো তাহলে যেতে পারবে। কি শর্ত? এগিয়ে এসো, কানে কানে বলি। সিরাত একটু ঘাবড়ে যায়। কি এমন শর্ত দিবে যে কানে কানে বলতে হবে? চোখ মুখের চাহনি তো ভালো ঠেকছে না, তবুও সাহস করে এগিয়ে যায়। রৌনক তার কানে কিছু বলে, যা শুনে সিরাতের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ছিটকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, জীবনেও না, একদম দূরে দূরে থাকবেন আমার কাছ থেকে। আপনি একটা চরম অসভ্য লোক, আমি আপনাকে একটু বিশ্বাস করি না। রৌনকও উঠে আসে, ধীর পায়ে এগিয়ে যায় সিরাতের দিকে। চোখে মুখে সেই রাতের নেশা। সিরাত পেছাতে পেছাতে বিছানায় পড়ে যায়। রৌনক ঝুঁকে তার দুই পাশে হাত দিয়ে আটকে দিয়ে বলে, আমার কথা না মনলে কাল যেতেও পারবে না। আপনি কিন্তু ঠিক করছেন না। রৌনক তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, যা করছে একদম ঠিক। এখন মানলে যেতে পারবে, না হলে বাড়িতেই থাকবে। সে সিরাতের উপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে পড়ে। সিরাত এত সময় চোখ মুখ খিচিয়ে রেখেছিল। রৌনক সরে যেতেই এক ঝটকায় উঠে দাঁড়ায়, বলে, কি মনে করছেন আপনি যেতে না দিলে আমি যেতে পারবো না? কালকের দিন পর তো আপনি এমনিতেই চলে যাবেন, এরপর আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। রৌনক এক হাত ভাঁজ করে মাথার নিচে দিয়ে সরাসরি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এমন হাল করে রেখে যাব যে সুস্থ হয়ে বিছানা ছাড়তে ছাড়তে আবার বিছানা নেওয়ার সময় হয়ে যাবে। সিরাত এমন বেফাস কথা শুনে তার দুই গাল লাল আভায় ছেয়ে যায়। সে দ্রুত ঘর ত্যাগ করে। মাঝে কেটে যায় একটা দিন। আজ রৌনক ও নাহিল ঢাকায় ফিরে যায়। সিরাত এখানেই থাকবে কয়েকদিন। কলেজে কিছু কাজ আছে, সেদিন আর তার বাইরে যাওয়া হয় না। দুপুর গড়াতেই তার গলা ব্যথা কাশি বেড়ে যায়। এরপরে আর যাওয়া হয় না। সে যায়নি, তাই তার বন্ধু মহলও সেদিন সাক্ষাৎ বাতিল করে। নাহিল সকাল থেকে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে। রওনা বারে বারে তাকে তৈরি হওয়ার জন্য তাড়া দিচ্ছে, তবুও তার কোনো নড়চড় নেই। তা দেখে সিরাত অসুস্থ শরীরেই তার জন্য খাবার নিয়ে আসে ঘরে। নাহিল তখন মুখ ভার করে শীতের কাপড় পরেছে। নাহিল একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আবার নিজের কাছে মন দেয়। সিরাত খাবারের প্লেটটা টেবিলে রেখে তার দিকে এগিয়ে যায়। পেছন থেকে দুই ঘাড়ে হাত দিয়ে বলে, মন খারাপ করে না বাবা, আমি তো মাত্র কয়েকটা দিন থাকবো, এরপর তো আবার তোমাদের কাছে চলে যাব। কেন থাকবে? কদিন তোমার তো আমাদের সাথেই খাওয়ার কথা, এখন আবার থাকবে কেন বলছো? বাবা, তোমার যেমন স্কুল আছে যার কারণে তোমাকে যেতে হচ্ছে, আমারও তেমন এখানে কলেজ আছে, আর কলেজে একটু কাজ আছে, তো তা না হলে কি আমি তোমাদের রেখে এখানে থাকতাম বলো? বাবা কি বলো না, আমাকেও লিখে যেতে, ওইখানে আমার একা একা একটু ভালো লাগে না। না শোনা, কতদিন ক্লাস করা হচ্ছে না তোমার এখানে, এখন থাকার কথা বলে তোমাকে আমাকে দুজনকে বকবে তোমার বাবা। নাহিলের মন খারাপ হয়ে যায়। বছরের পর বছর একা একা থেকে যখন একটা সঙ্গী পেল, এখন তাকে ছাড়া একটা দিনও তার ভালো লাগে না। অথচ এই ছেলেটাই একটা সময় ঢাকা শহরে বাবার সাথে একাই থাকতো। সিরাত নাহিলকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। এরই মধ্যে ঘরে এসে হাজির হয় রওনাক। সে পুরো তৈরি হয়েই আছে, নিচে গিয়েছিল খাবার খেতে। রুমে ঢুকে দেখে নাহিল সিরাতের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। সিরাত তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। নাহিল, চলো, 8টা বেজে গেছে, এখন না বের হলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। নাহিল সিরাতের দিকে আরো একটু চেপে বসে। সিরাতও তার দিকে অসহায় নজরে তাকায়।
কি ব্যাপার, দুজনের মুখের হাল এমন কেন? নাহিল, কি হয়েছে? নাহিল সে অবস্থায় বলে, বাবা আমি থাকি না, মিশু যখন যাবে তখন ওর সাথে চলে যাব। মাম্মা তো কাজের জন্য থাকবে, তুমি কেন থাকবে? তোমার স্কুল আছে, মনে আছে? থাকুক না ও, আমি ওকে এখানে বসে পড়াগুলো করিয়ে দেব। অসহায় সুরে বলে। হ্যাঁ, দুই বাদর এক জায়গায় বসে যে কত পড়াশোনা করবে তা আমি ভালো করেই জানি। সিরাত প্রতিবাদের সুরে বলে, আপনি বেশি জানেন? আমরা ঢাকায় বসে পড়েছি না দুজন, নিয়ম করে পড়া ধরেনি আমাদের, এখন যে এসব বলছেন। হ্যাঁ পড়েছ, দুজন দুই রুমে। এখন এসব কথা ছাড়ো, দেরি হচ্ছে। নাহিল বাবা, মাম্মা মাত্র 5 দিন থাকবে এখানে, এরপরে চলে যাবে বাসায়। মানে 5 দিন মানে? 5 দিন মানে 5 ডেজ, এর একদিনও বেশি না। এবার ওকে ছাড়ো, যেতে হবে। সিরাত নাহিলকে ছেড়ে দেয়। সে কোনো ঝগড়া বাড়ায় না। এখন এক কথায় দুই কথায় ঝগড়ার সৃষ্টি হবে। সে চায় না যাওয়ার সময় কোনো ঝামেলা হোক। রওনা বাবার হাত ধরে দরজার দিকে পা বাড়ায়, দৃষ্টি তার পেছনে সোফায় বসা সিরাতের দিকে। রওনাফও ঘাড় ঘুরিয়ে তাকায়। নাহিলকে নিচে পাঠিয়ে দিয়ে সে আবারও ফিরে আসে। এগিয়ে গিয়ে সোফায় সিরাতের পাশে বসে আর এক হাত মুঠো পুড়ে বলে, এই কটা দিন ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো। 5 দিন পরে রামিম গিয়ে তোমাকে দিয়ে আসবে। সিরাত উপর নিচ মাথা নাড়ে। প্রণব এগিয়ে এসে সিরাতের দুই গালে হাত রেখে মুখটা উঁচু করে ধরে কপালে ঠোঁট ছোঁয়ায়। ছোট্ট একটা স্পর্শ, তবে তাতে ছিল স্নেহ, শ্রদ্ধা, ভরসা। এরপরে হালকা করে থুতনিতে ঠোঁট ছোঁয়ায়, সেভাবেই বলে, আসছে। সকাল থেকে সাজগোজ করে চলেছে সিরাত। আজ অনেকদিন পর কলেজে যাবে। কালো ও সাদা টু পিসের সাথে কালো ওড়না, চুলগুলো উঁচু করে বেঁধে হালকা সেজে বের হয় ঘর থেকে। কাল যাওয়ার পর পৌঁছে একবার কল করেছিল, আর রাতে সে নিজেই কল দিয়েছিল। নাহিলের সাথে কথা হলেও রৌনকের সাথে আর কথা হয়নি। বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই যে যার কর্মস্থলে চলে গেছে। সে ঘরময় মিথিলাকে খুঁজতে থাকে। অবশেষে পায় গিয়ে ছাদে। সিরাত তাকে দেখে এগিয়ে আসে, কাছে যায় তার। ভাবির বাবা ভাইয়া চলে গেছে? হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগে। কোনো দরকার ছিল? হ্যাঁ, মানে না, থাক, শোনো আমি বেরোচ্ছি, ফিরতে হতে একটু দেরি হতে পারে, তোমাকে বলে দিও। আচ্ছা, সাবধানে যাবে আর দ্রুত ফিরে এসো। এদিক সেদিক যেও না। আচ্ছা। সিরাত ছাদ থেকে নেমে আসে। তার কিছু টাকার প্রয়োজন, তাই বাবা ভাইকে খুঁজছিল। পরক্ষণে কিছু একটা ভেবে তা আর মিথিলাকে বলেনি। সে নিজের ঘরে গিয়ে কল দেয় রওনাফের নাম্বারে। 2 বার রিং হতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যস্ত? খুব একটা না। কোনো প্রয়োজন? না, মানে আসলে ভনিতা না করে সরাসরি বলো। সিরাত সাহস সঞ্চয় করে বলেই বসে, আমার না কিছু টাকা লাগতো, আব্বু ভাইয়া নেই, তাই আপনার কাছে যাচ্ছি। কেন, তারা থাকলে কি তাদের থেকে চাইতে? হ্যাঁ, মানে না। বেডসের টেবিলের ড্রয়ারে আছে, নিয়ে নিও। কত লাগবে? 2000-এর মতো। কোন কাজে ব্যয় করবে শুনে? বন্ধুরা ট্রিট চেয়েছে। ওকে, আজে বাজে খরচ করবে না কোথাও। আচ্ছা। আর বাবা ভাইয়ের থেকে টাকা চাওয়ার হিসেব তুমি ঢাকে ফিরলেই নিচ্ছে। রওনাফ খট করে মুখের ওপর কল কেটে দেয়। সিরাত ভাবে লোকটা হয়তো তার ওই কথার জন্য রাগ করেছে। এইদিকে রওনাফ মনে মনে সিরাতের ওপর বেশ অসন্তুষ্ট হয়। কেন বাবা ভাইকে বলবে টাকার কথা? সে একটা বিবাহিত মেয়ে, তার স্বামীর কি এতই অভাব নাকি? চাইলে সে দিত না? এর দ্বারা তো তাকেই অপমান করা হয়। যদি সে চেয়ে বসতো তখন কি ভাবতো? তাদের সম্পর্কের জটিলতা সবার মাঝে জানান দিতে হবে। মাঝে মাঝে সে নির্বোধের মতো কাজবাজ করে, তা দেখলেই মেজাজ খারাপ হয়। সিরাত ডয়ার খুলে দেখে সেখানে প্রায় 8000 টাকার মতো আছে। মনে মনে লোকটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিনিয়ত না চাইতেই লোকটা তার সব প্রয়োজন পূরণ করে। সেইখানে কিভাবে কথাটা বলল? তার কথায় সে নিজেই মনে মনে খুব লজ্জিত হয়। সে সেখান থেকে 2000 টাকা নিয়ে বেরিয়ে পড়ে।
কলেজ এরিয়াতে প্রবেশ করতেই দেখা মেলে ইলা চৈতিদের সাথে। চৈতি তাকে দেখে পিঠে এক চাপড় দিয়ে বলে, খিরে বিবাহিত মহিলা এতদিন পর জামাইয়ের আঁচলের নিচ থেকে বের হলি? এবারটা মানুষের আবার আসল আসবে কোথা থেকে? শার্টের নিচ থেকে। শার্ট বা পরে? সিরাত তার পিঠে দুম করে এক কিল বসিয়ে দিয়ে বলে, যত দূর গেছিস ততটুকুই থাক, এর বেশি আগালে খবর আছে। ইলা সিরাতকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে, বেবি আজ তো কোনো খবরে কাজ হবে না। আমরা আজ অনেক দূর আগাবো। যত দূর আগালে তোর বাসর ঘরের খবর জানতে পারবে তত দূর। তাদের কথার মাঝে মাহিন ও ইমনও এসে হাজির হয়, তাই তাদের কথা সেখানেই থেমে যায়। ভালো আছিস খালা? খালু কেমন আছে? বেয়াদব, ভালো হয়ে যাস, ভালো হতে পয়সা লাগে না। পয়সা তো লাগে না, তবে খাবার লাগে। পেটে কিছু ফেল, দেখবি ভালো হয়ে গেছে, তাই না জনগণ? সবাই সমস্বরে হ্যাঁ বলে। সিরাত তাদের দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। কাল রাতে এরা ঠিক করেছে তাকে ফকির বানাবে। চল স্যার ম্যামদের সাথে দেখা করে দোয়া নিয়ে আসি। সবাই চলে যায় টিচার্স রুমের দিকে। সেখানে একে একে সব শিক্ষকদের সাথে কথা বলে সব শেষে যায় সিহাব স্যারের কাছে। অল্প বয়সী স্যারটা তাদের আইসিটি ক্লাস করায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি আমরা। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা মিশকাত, কি অবস্থা তোমার? অনেকদিন দেখি না, নাম্বারও বন্ধ, সিম পাল্টাইছো নাকি? জি স্যার। ও তাই বলি, আমি কয়েকদিন কল দিয়েছিলাম খোঁজ খবর নিতে, কিন্তু বন্ধ পেয়েছি। স্যার আমাদেরও তো মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নিতে পারেন, আমরা তো নাম্বার পাল্টাইনি। সিহাব একটু বোকা বোকা হাসি দিয়ে বলে, তোমার নাম্বার তো নেই আমার কাছে। ইমন তেতে উঠে বলে, কি বলেন স্যার? আমরা সবাই তো একসাথে আমাদের নাম্বার দিলাম, নাকি ওরটা ছাড়া কারোটাই সেভ করেননি? সিহাব একটু মুচকি হাসি দেয়। তার হাসিতেই অনেক কিছু প্রকাশ পায়। সিরাত একজন শিক্ষকের থেকে এমন ব্যবহার পেয়ে খুবই বিরক্ত হয়। লোকটা বারবারই তাকে আলাদা রকমভাবে ট্রিট করে, যেটা তার কাছে সবচেয়ে বেশি অস্বস্তিকর। সিহাব গলা ঝেড়ে বলে, আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের নাম্বারগুলো দাও, আমি এখন চেক করে নিচ্ছি। একে একে সবাই নাম্বার দেয়। সিরাত খুব একটা আগ্রহ দেখায় না। সিহাব তাকে নাম্বার দিতে না দেখে বলে, তোমারটা দাও। সিরাত বিরক্ত হয়ে বলে, স্যার আমি আমার হাজবেন্ডের ফোন ইউজ করি, আর সে নাম্বার আমার মুখস্থ নেই, ফোনটাও কাছে নেই। সিহাবের মুখটা আধারে ছেয়ে যায়। কলেজ জয়েন করেছে 2 বছর হবে। এসে থেকে এই ভোলা ভালা নিষ্পাপ চেহারার মেয়েটার মায়ায় জড়িয়ে গিয়েছে সে। কত স্বপ্ন বুনেছে তাকে নিয়ে, তার হিসাব নেই। ভেবেছিল তাদের পরীক্ষাটা শেষ হলেই শিকদার বাড়িতে বাবা মাকে নিয়ে প্রস্তাব পাঠাবে। আজ এক নিমেষে সব স্বপ্ন ভেঙে গেল। সে নিজেকে সামলে হাসি মুখে শুধায়, বিয়ে কবে করলে? কই দাওয়া তো দিলে না? সরি, আসলে হঠাৎ করে হয়েছে তো, তাই আর জানাতে পারিনি কাউকে। আচ্ছা, ব্যাপার না। তা তোমার হাজবেন্ড কি করে, কোথায় থাকে? তিনি পেশায় একজন ডক্টর, আর ঢাকাতে থাকেন। আচ্ছা স্যার, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও, ভালো মতো পরীক্ষা দাও। সবাই বেরিয়ে আসে কলেজ থেকে। ইমন বহু কষ্টে হাসি চেপে রেখেছে। গেট পার হতেই হাসিতে ফেটে পড়ে। তার দেখা দেখি অন্যরাও হেসে ফেলে। স্যার একটা সেই লেভেলের শেখা খেয়েছে রে। মুখটা দেখেছিলি কেমন শুকিয়ে কিসমিস হয়ে গিয়েছিল? থামবি বেটা, বেশি বেশি একটু। চেহারা দেখলেই বিরক্ত লাগে। বাদ দে, চল এখন কিছু খাওয়া যাক, পেট চুইচুই করছে। খাওয়া দাওয়া শেষে তারা কলেজের কাছে একটা উন্মুক্ত পার্ক আছে, সেখানে বসেই অনেকক্ষণ আড্ডা দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে যায়। ইলা চৈতি আলাদা করে তার সাথে কথা বলার সুযোগই পাচ্ছে না। বান্ধবীর থেকে অনেক কিছুই শোনার আছে। সিরাত ইচ্ছে করেই তাদের একটু এড়িয়ে এড়িয়ে চলছে, কারণ এদের সুযোগ দিলেই তারা তার সম্মান হাতে নিয়ে দিয়ে বসবে, যা সে চায় না। স্বামী স্ত্রী মাঝে গোপন বিষয়গুলো বাইরে লোকেদের জানানোটা তার কাছে পছন্দই নয়, হোক সে যতই কাছের মানুষ। মাঝে কেটে যায় 4টা দিন।
এই 4টা দিন যেন চোখের পলকে কেটে যায়। কাল সকালে সে রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে। আর 2টো দিন থাকতে চেয়েছিল, কিন্তু ওই দিক থেকে ছেলে তার ফোন দিয়ে পাগল করে ফেলেছে। অন্যদিকে রওনাফের ব্যবহার প্রতিবেশীর মতো, প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা কল করে খোঁজ খবর নিলেও 2 থেকে 4 মিনিটের বেশি কথা বলে না। রাজশাহীতে থাকা রওনাফ আর ঢাকায় রওনাফের মাঝে আকাশ পাতাল ফারাক। রাতে সিরাত তার জিনিসপত্র প্যাক করছে, সব নিবে না, কারণ কয়দিন পর আবারও আসতে হবে পরীক্ষা দিতে, তখন অনেকগুলো দিন থাকতে হবে। তাই মোটামুটি যতটুকু দরকার তা প্যাক করছে। তার ঘরে প্রবেশ করে সিরাত আতিয়াকে দেখে বলে, ছোট মা বসো। আতিয়া বেগম বিছানার এক পাশে গিয়ে বসে। সিরাত বাকি জিনিস গুছিয়ে তার পাশে বসে। আর কয়টা দিন থাকলেই পারতি, তুই চলে গেলে বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগে। থাকতে তো চেয়েছিলাম, কিন্তু নাহিল পুরো পাগল বানিয়ে দিয়েছে। ওর নাকি একা একা ভালো লাগছে না। সেই কি আর করবি, ছেলেটা এতদিন একা একা ছিল, এখন তোকে পেয়ে আর কাজ ছাড়া করতে চায় না। সেটাই। হালকা হেসে বলে। আতিয়া বেগম কিছু একটা ভেবে সিরাতের কাছে জিজ্ঞেস করেন, একটা কথা জিজ্ঞেস করবো তোকে? হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলবে? আসলে জানতে চাচ্ছিলাম যে তোর আর রওনাফের সম্পর্কটা ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে ছোট মা। উনি আবার অনেক খেয়াল রাখে, কি লাগবে না লাগবে, কোনটাতে সুবিধা অসুবিধা, কোনটাতে কেমন কি, সবটাই খেয়াল রাখে উনি। তা তো বেশ ভালো, তুই কি খেয়াল রাখিস না? চেষ্টা করি, তবে সে নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। ও এত বছর করে করে অভ্যস্ত, তাই নিজেই করতে চাই সব, অন্যের উপর নির্ভর করতে চায় না। জানি না তোদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, তবে মনে রাখবি তোদের সম্পর্কটা সৃষ্টিকর্তা প্রদত্ত হালাল সম্পর্ক। এটাকে ভাঙতে দিস না। টিকিয়ে রাখার জন্য দুজনের শতভাগ চেষ্টা থাকা দরকার। মন দিয়ে সংসার কর, পড়াশোনা কর, যেদের বলিদান তুই তাদের দেখিয়ে দে তুই ভালো আছিস, সুখে আছিস। সিরাত উদাস ভঙ্গিতে বলে, কেবল দেখানোর উদ্দেশ্যেই আমাকে সুখে থাকতে হবে? সুখ যদি মনে না থাকে তবে সেই সুখ দিয়ে লাভ কি? তবে চিন্তা করো না, রনব শিকদার তার 100% দিয়ে আমায় সুখে রাখবে। শুধু দেখানোর জন্যই আমাকে সুখের অভিনয় করতে হবে না। তুই এখনো ওকে মানতে পারিস নি, তাই না? হাসালে ছোট মা। যদি মানতেই না পারতাম তবে কি তার সংসারে যাওয়ার জন্য এতটা উতলা হয়ে উঠতাম আমি? এই যে গোছগাছ করছি যাওয়ার জন্য, এই কেবল দায় থেকে নয়, নিজেকে মুক্ত করতে। এ বাড়িতে কেমন দম বন্ধ লাগে আমার। এ বাড়িতে আমার জন্য একটা খাঁচার মতো মনে হয়। রনব শিকদারের ওই 2 কামরার ফ্ল্যাটটাতে যতটা স্বাধীন লাগে, তার সে কিভাবে এই এত বড় বাড়িটাতে নেই। তাই যতক্ষণ না ওই ঘরে পৌঁছবো ততক্ষণ ভেতরে হাঁসফাঁস লাগবে আমার। কি বলিস এসব পাগলের মতো? সিরাত হেসে উত্তর দেয়, তোমাদের ছেলে আমায় জাদু করেছে, কালো জাদু। পাগল মেয়ে কোথাকার। শোন, বাসায় গিয়ে আবার ভুলে যাস না, ফোন করিস মাঝে মধ্যে। আতিয়াও সিরাতের মাঝে বেশ কিছু সময় আলাপ হয়। সিরাতের কথাবার্তা মর্তিগতি আতিয়া বেগমের বোধগম্য হয় না। মেয়েটা কেমন যেন হয়ে গেছে। শুধু মনে মনে একটাই দোয়া করেন, ছেলে মেয়ে দুটো সুখে থাকুক। পরদিন সকাল সকাল সবার থেকে বিদায় নিয়ে সিরাত ও রামিম ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যায়। কলিং বেলের শব্দে নাহিল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে সিরাতকে দেখে তারপর ঝাঁপিয়ে পড়ে। তার পেছনে পেছনে রওনাফও এগিয়ে আসে। নাহিল আসার পর থেকে তার কোমর জড়িয়ে ধরে বসে আছে। 9 বছরের বুঝতার ছেলেটা এক নিমিষে বাচ্চা হয়ে গেছে। দুনিয়ার গল্প জুড়ে দিয়েছে তার সাথে। সে যে একটু ফ্রেশ হবে সে সুযোগটাও দিচ্ছে না। তা দেখে রওনা বলে, নাহিল, মামা কত দূর থেকে এসছে, তাকে একটু ফ্রেশ হতে দাও। তার তো বিশ্রামের প্রয়োজন। পরে তুমি তোমার সব গল্প তাকে বলবে, এখন ছেড়ে দাও। নাহিল বিশ্বের ন্যায় মাথা নেড়ে তাকে ছেড়ে দেয়। সিরাত তার মাথায় একটু চুমু খেয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে চারপাশে চোখ বুলায়। চারপাশটা একদম পরিপাটি করে রাখা। বিছানার উপরেই তার এক সেট জামা রাখা, সাথে তোয়ালে, প্রয়োজনীয় সব আছে।
এগুলো যে তার স্বামীর কাজ সে খুব ভালো করে বুঝতে পেরেছে। সে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। এদিকে রওনা টেবিলে দুপুরে খাবার গোছাচ্ছে। রামিম ও নাহিলকে নিয়ে হাজির হয় সেখানে। টেবিলের উপর সাজানো ভাত, 2-3 পদের তরকারি, সবটাই রওনাব নিজ হাতে করেছে। সব গুছিয়ে নাহিলকে পাঠায় সিরাতকে ডেকে আনতে। নাহিল ঘরে গিয়ে দেখে সিরাত চুল মুছছে আর এক হাত জড়িয়ে বলে, মাম্মা খেতে চলো, বাবা দেখছে। নাহিলের সম্বোধনে সিরাত বিস্মিত হয়, তবু সে সামলে নিয়ে তার সাথে বেরিয়ে যায় ঘর থেকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। এতটা পথ জার্নি করে তারা ক্লান্ত, তাই রামিমকে নাহিলের ঘরে পাঠিয়ে দিয়েছে, সাথে নাহিলকেও। সিরাত নিজের ঘরে চলে গেছে। তার মাথা ব্যথা করছে, তার একটা লম্বা ঘুমের প্রয়োজন। রওনাব সব কাজ শেষ করে ঘরের দিকে পা বাড়ায়। ঘরে গিয়ে দেখে সিরাত শুয়ে আছে, তাই সে সোফায় গিয়ে বসে। সিরাত তার উপস্থিতি টের পেয়ে বলে, আপনি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? রওনাব তার প্রশ্ন শুনে ভড়কে যায়, স্বাভাবিক স্বরে বলে, এমনটা মনে হওয়ার কারণ? না, এভাবে দূরে দূরে থাকছেন তাতে মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন। এরপর থেকে মানে আসার পর থেকে তো কথাও বলছেন না তেমন একটা। সোফায় মাথা এলিয়ে দিয়ে বলে, তোমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিতে দূরে দূরে থাকছে। মানেটা রাতে বোঝায়। সিরাত তার কথার অর্থ বুঝে তেতে ওঠে বলে, অসভ্য লোক। ভাবছে হয়তো ভালো হয়ে গেছেন, কিন্তু আপনি তো দুনিয়ার বধ হয়েছেন। বউয়ের সামনে সভ্যতা দেখানোটা লসের।